তারা এখানে একটা সেমি এয়ারবেস তৈরি করে ফেলছে, এয়ারফোর্স ডিপ্লয় করেছে, তারা অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান এখানে ডিপ্লয় করেছে। তারা পাল্টা একটা যুক্তি দেখায় যে রংপুরের লালমনিরহাটে চায়না একটা এয়ারবেস তৈরি করছে। এটাতে কিন্তু আমাদেরকে শুধু কান চুলকানি দিচ্ছে না, দিচ্ছে চায়নাকেও। রয়ের প্রচার বেশি, কাজ কম। এটা এখানে প্রফেসর আমার স্যার ডক্টর কলিমুল্লাহ এটা একটা ইঙ্গিত দিয়ে গেছেন। রয়ের আসলে প্রচারটা বেশি, কিন্তু কাজটা কম। আর তারেক জিয়াকে হত্যা করার জন্য সুব্রত বাইন নামে একটি লোককে, যে একটা টেররিস্ট, এবং সারা ঢাকা শহরে তাকে এইভাবেই চেনে, তাকে তারা নিয়োগ দিবে। এটা যারা সুস্থ মাথার মানুষ, যারা রাজনীতি বুঝেন এবং এইসব পলিটিক্যাল কিলিং সম্পর্কে যাদের একটা ধারণা আছে, তারা কখনই এটা বিশ্বাসযোগ্য মনে করবে না। সুতরাং এইটা আজকে সবচেয়ে বড় কথা কি জানেন সাগর ভাই? বড় কথা হলো যে আপনার গত 2 বছর যাবতই অনেক রিউমার ছড়ছে চারিদিকে, মানে খবরের চেয়ে বেখবর প্রচুর। এবং এইটা আমাদেরকে খুব ভালো অবস্থায় রাখছে না, বিভিন্ন এপিসোডের জন্ম দিচ্ছে এবং জনমানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। এবং কিছু কিছু লোক এই অস্থিরতা তৈরি করে ফায়দা লোটে। এই যে বিভিন্ন চ্যানেল বের হয়েছে, ইউটিউব বলেন বা ফেসবুকে বিভিন্ন ভাবে যারা কি লাইভ টাইপ এগুলোর মানে মানে এক ধরনের কাজ করেন আমাদের দেশে দেখলাম, তারা এগুলোকে নিয়ে খুব মজা পান। তারা কিন্তু দে আর নট মেনটেনিং এনি সর্ট অফ কিন্তু কোয়ালিটি টু কিন্তু টেকিং এটা এটা তো গিভিং এটা তো পুলিশ, ইনফরমেশন এন্ড এটা তো টেকিং পুলিশের পক্ষ থেকে ইনফরমেশন। বলা হচ্ছে, জনাব অধ্যাপক প্রফেসর, পুলিশের পক্ষ থেকে তাকে ইন্টারোগেট করা হয়েছে, সেখানে সে স্বীকার করেছে, সেই জায়গা থেকে এগুলি বলা হচ্ছে এবং গণমাধ্যমে। পুলিশকে আমি মনে করি তারেক জিয়া ইজ নাও দ্য Tariq Zia is the supreme leader of the one of the biggest political parties of Bangladesh, and হুম, he's holding a very important position in the party. He's the head of the party. হুম, এগুলো পুলিশ ভালোভাবে তাকে ইন্টারোগেট করতে বলেন। পুলিশকে বলা উচিত, পুলিশ যেন, সো দ্যাট পুলিশ কুড ইন্টারোগেট হিম ভেরি প্রপারলি। তাহলে আমাদের তারেক রহমান সাহেব তার একটা ফিউচারও আছে। আপনি আমাদের কলিমুল্লাহ স্যার বলে গেছেন যে ইলেকশন হলে, আজকে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কালকে হলেও হবে, 5 বছর পরে হলেও বিএনপি যে ক্ষমতায় আসবে এতে কোনো, আমার ব্যক্তিগতভাবে কোনো কনফিউশন নাই। তো যদি বিএনপি ক্ষমতায় আসে, ইট ইজ শিওর এন্ড সার্টেন দ্যাট তারেক রহমান উইল বি দ্য প্রাইম মিনিস্টার। এই হুম, ধরনের একটা উঁচু লেভেলের, এত উঁচু পর্যায়ের নেতাকে, যিনি প্রবাসে আছেন, তাকে তার জীবন নাশের জন্য হুম, একটা এই এই যে একটা সন্ত্রাসীকে কেউ নিয়োগ করবে, নিয়োগ করবে, আমার ঠিক বিশ্বাস হয় না। যদিও রয়ের কাজ খুব ম্যাচিওর, তা না। রয়ের কাজ যারা করেছে আপনার বাংলাদেশে, তারা তো আমরা অনেকেই হয়তো, আমাদের কলিমুল্লাহ স্যার জানেন, এখানে চন্দন নন্দী নামে একজন সাংবাদিক আছেন ভারতের, তার পিতাও রয়ের অ্যাসাইনমেন্টে আপনার বাংলাদেশে ভারতের যে হাই কমিশনে কর্মরত ছিলেন। হুম, সুতরাং যে খুব একটা বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোন, আপনার আমি মনে করি না যে কোনো এজেন্সি, মানে সিক্রেট এজেন্সি টু কালেক্ট ইন্টেলিজেন্স, আমার সেটা কখনোই মনে হয়নি। তো সুতরাং আমি মনে করি নিড ইট নিড ফার্দার ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য প্রপার কাজ, হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং অর হ্যাপেন বিহাইন্ড দিস সর্ট অফ রিপোর্ট। এটা আমাদের জানতে হবে। আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। আপনি শতভাগ আমি এটাকে যেটাকে গুরুত্ব আহ, দেই, আমি যেটাকে গুরুত্ব দেই হুম, যে জনাব তারেক রহমান এখনো বিদেশে আছেন। আমি হুম, মনে করি উনি যেদিন এসে বাংলাদেশে পদার্পণ করবেন, সেই দিনই হবে প্রকৃত অর্থে এই দেশে বিএনপির শক্তিশালী রাজনীতি। অন্যথায় বিএনপির অবস্থান আমি মনে করি এখনো শক্তিশালী পর্যায়ে যেতে পারছে না। বিকজ সবচেয়ে বড় কথা, ওনাদের যে সুপ্রিম লিডার, বিএনপির সুপ্রিম লিডার তো লন্ডনে আছেন। একটা জিনিস কিন্তু সত্যি যে গ্রাউন্ড লেভেলে যদি সর্বোচ্চ নেতার অবস্থান না থাকে, তাহলে কিন্তু তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কিন্তু শক্তি পায় না, উৎসাহ পায় না, উদ্দীপনা পায় না। তো আমি জানি না কি হয়েছে। আমি মনে করি যে অন্তত ডেমোক্রেটিক প্রসেসকে কন্টিনিউ করানোর জন্য অন্তত জনাব তারেক রহমানের চলে আসা উচিত। উনি যদি 5ই আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে, এর 1 সপ্তাহের মধ্যে উনি দেশে আসলে আমি যেটা মনে করি
খুব ভালো আমি হতো। তো মনে করো ইট ওনার কুড হ্যাভ নেতা বিন ডান কর্মীরা ওয়েল। ওনার কর্মীরা আমি বিশেষ জানি না, করে এটা আমি আমার ব্যক্তিগত মতামত। হুম, হুম। না, ওনার কর্মীরা অনেকে মনে করে যে ওনার জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত নয়, উনি নিরাপদ নন, এমন একটা নিরাপদ যুক্তি দেওয়ার তাইলে চেষ্টা এত করে। বড় বিএনপির এত বড় দল, ওনারা কি এই জনাব তারেক রহমানকে নিরাপত্তা দিতে পারেন না? আমি তো মনে করি পারেন। হুম। BNP has got the every capability to ensure the security to their supreme leader, Mr. Tarek Rahman. আমি এটা বিশ্বাস করি, বিএনপির সেই ক্ষমতা আছে। তাদের যেই কর্মীরা এই কথা বলেন, আমি মনে করি না তাদের কথাটা সঠিক। আমি তাদের সাথে একমত না। আর যেটা বললেন ভারতের যে শিলিগুড়ি চিকেন স্ন্যাক, এটা খুব বহুল আলোচিত সেন্সিটিভ পয়েন্ট, কানেক্টিভিটি। এটা ভারতের, তারা ভারত সবসময় খুব স্পর্শকাতর অবস্থায় থাকে। এই শিলিগুড়ির চিকেন নেক, মুরগির গলা, এটার স্পেস হলো 20 থেকে 22 কিলোমিটার। তো সেখানে এইটার দিয়েই একমাত্র সেভেন সিস্টারের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ। সমস্যাটা কি জানেন, যে ভারতের যে কি পররাষ্ট্র নীতি, বিশেষ করে বর্তমান নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী মহোদয় যে পররাষ্ট্র নীতি অবলম্বন করছেন, এটা ফ্রেন্ডলি, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল রিলেশন না, পররাষ্ট্র নীতি না। যার ফলে আপনার ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্কটা ঠিক, মানে এটা গুড জেস্টারের পর্যায়ে আসছে না বা নাই, সোজা কথা। তো এই অবস্থায় ভারত, ধরেন আপনার রাশিয়ান বিমান যে 400 আপনার জেটস আছে, তারপর রাফায়েল আছে, তারপরে শুনলাম যে আরোহীবিহীন আপনার হুম। এয়ারক্রাফট আছে যেগুলো দেখা যাবে না, বা আকাশপথে চলে আরোহীবিহীন। এটা হলো ইন্টেলিজেন্স আপনার কালেকশন করার জন্য, সার্ভিলেন্স, সার্ভিলেন্স ভেহিক্যাল। আরোহী থাকবে না, এটার উপর আকাশের উপর দিয়ে চক্কর দিবে, কোনো আরোহী নাই, কোথায় কি আছে এগুলো করবে। All the measures, protective and security measures, are being taken by India only to protect Siliguri chicken snack. কিন্তু আমার কথা হলো কি জানেন, যে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ক্রেডিবল পররাষ্ট্রনীতি বজায় রাখে, তাহলে তো এগুলোর দরকার হয় না। আর যতই করুক, এইগুলো তো একটা ধরেন কানচুলকানির মতো। এটা কেন করা হচ্ছে বলেন? এই কানচুলকানি না দিলে হয় না? শিলিগুড়ির উপর যদি এক্সট্রা মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করা হয়, তারা এখানে একটা সেমি এয়ারবেস তৈরি করে ফেলছে, এয়ারফোর্স ডিপ্লয় করেছে, তারা অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান এখানে ডিপ্লয় করেছে। তারা পাল্টা একটা যুক্তি দেখায় যে রংপুরের লালমনিরহাটে চায়না একটা এয়ারবেস তৈরি করছে। তো চায়না এয়ারবেস তৈরি করলে আপনাদের শিলিগুড়িতে এয়ারবেস তৈরি করতে হবে কি কারণ? আর তারা বাংলাদেশের কোনো কিছু হলেই বাংলাদেশে, এখন বাংলাদেশ যদি চায়নার সাথে একটা এয়ারফোর্স ট্রিটিতে যায়, এটা তো বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি। তো ইন্ডিয়ার তো আমাদের সভরেনিটির প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকতে হবে। বাংলাদেশের ইলেকশন কবে হবে, এটা কি ডিসেম্বরে হবে না জুনে হবে না 5 বছর পরে হবে, এই নিয়ে দেখি ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের মাথা ব্যথা, একেবারে ঘুম হচ্ছে না। আমি এটার কারণ বুঝতে পারছি না। ইন্ডিয়া কে? আমরা তো ইন্ডিয়ার ইন্ডিয়া ইলেকশন কে? নিয়ে এত ইন্ডিয়া মাথা ব্যথা নেই আমাদের। আমরা আমরা আমাদের কয়টা আমাদের দেশ, জেলায়, আমাদের দেশেই আমাদের, তো নির্বাচন কবে হবে এ নিয়ে আমরা নিজেরাই তো ফাইট করছি, কিন্তু ইন্ডিয়া বলবার আমরা কে we কথা? are fighting, we are endeavoring exactly to have the fixed date for election। তাহলে হুম। ইন্ডিয়া এত কনসার্ন ফিল করে কেন? হো আমার কথা হলো যার হো বাড়ির ইজ বিয়ে, ইন্ডিয়া? ইন্ডিয়া কে হ্যাঁ, ফর বাংলাদেশ? কেন ডেফিনেটলি আমি জনগণ? যেটা বলতে চাচ্ছি, হু ইজ ইন্ডিয়া? বাংলাদেশ ইজ an independent sovereign country. India must have the honor to the sovereignty of the country like Bangladesh. এখানে তারা তো এটা, এখানে কনসার্ন ফিল করার কিছু নাই। আমরা কি করি? আমরাই তো উই আর টেকিং কনসার্ন অ্যাবাউট ইলেকশন আওয়ারসেলফ। তো এখানে ইন্ডিয়া কেন এত মাথা ব্যথা, আমি তো ঠিক বুঝতে পারছি না। এখন যেটা বলছি, যে শিলিগুড়িতে যে আনইউজুয়াল আপনার সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করছে বা এয়ারফোর্স বা ল্যান্ড ফোর্স এক্সেট্রা এক্সেট্রা, এটাতে কিন্তু আমাদেরকে শুধু কান চুলকানি দিচ্ছে না, দিচ্ছে চায়নাকেও। তো ইন্ডিয়া হ্যাজ গট এ ভেরি bitter experience in 1962, তো ইন্ডিয়া এটা ভুলে যায় কেন? এই যে জওহরলাল নেহরু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী বিচক্ষণ, তারপরেও তো 59 59 উনি যখন তিবেতের নেতা, ধর্মীয় নেতা,
হ্যাঁ, আধ্যাত্মিক নেতা দালাই লামাকে যখন খুশ আমদেদ জানিয়ে আপনার হুম তিবেটের বর্ডার থেকে নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসলেন, পরিণতিতে কি ঘটলো? 59-এ, অর্থাৎ 59 সালে এই কাজ করলেন, 62 সালে চায়না ঝড়ের মতো আক্রমণ করলো ভারতকে, এবং ভারতের ডিফেন্স মিনিস্টার ইভেন কৃষ্ণ মেননও জানতেন না এই ধরনের ফায়ার হুম সেটা চায়না থেকে আসবে। পরিণাম কি হলো? 7 দিনের মধ্যে অরুণাচলে বসে গেল চাইনিজ সৈন্য এসে, এবং একবারে নিয়ে গেল, একবারে নিয়ে গেল আকসাই চীন। তো সুতরাং এইভাবে যদি মানে শিলিগুড়িতে আপনার যদি এত আনইউজুয়াল ডিপ্লয়মেন্ট চলে, সিকিউরিটি ডিপ্লয়মেন্ট বা এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স ইত্যাদি ইত্যাদি, এটা চায়নার জন্য হবে একটা কনস্ট্যান্ট ইরিটেশন। হুম চায়না এটা কখনই ভালোভাবে নিবে না, এবং চায়না যদি কোনো রিয়াকশন দেখায়, এবং হুম এটা যদি মিলিটারি রিয়াকশন হয় বা এনি কাইন্ড অফ মিলিটারি স্ট্রাইক, লিমিটেড লার্জ স্কেল, আমি মনে করি ইন্ডিয়ার সেই ক্ষমতা নাই এটাকে গ্রাউন্ড লেভেলে থেকে ডিফেন্ড করা। সুতরাং এই ধরনের এটা আগুন নিয়ে খেলা হচ্ছে, এবং এই যদি কোনো ধরনের এসকালেশন হয়ে যায়, আর্মস স্কিরমিশেস উইথ সিরিয়াস এসকালেশন, এইটা আপনার করবে সাউথ এশিয়ান সিচুয়েশনকে, পলিটিক্যাল, ইকোনমিক এবং জিওপলিটিক্যাল ম্যাটারকে অস্থির করে তুলবে। তখন দেখবেন একেবারে মহাশক্তি, পৃথিবীর মহাশক্তি কিন্তু তখন বসে আঙ্গুল চুষবে না। ওইখানে একজন বসে আছেন, তিনি আধা হিটলার, উনি কিন্তু হঠাৎ করে একটা মন্তব্য করে বসবেন, আপনি যে দেশে আছেন সাগর ভাই, তার পাশের দেশটা যে হুম মহামহিম, হ্যাঁ, রাষ্ট্রের যে মহামহিম, উনি কিন্তু আধা হিটলার, উনি যে পুরা হিটলার হবেন না, এই হুম সম্পর্কে কে কমেন্ট করতে পারে বলেন? সুতরাং হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং, ইট ইজ জাস্ট লাইক প্লেইং উইথ ফায়ার ইন হার হ্যান্ড। আমি আশা করি এখানে শেষ করি, আপনি হাসনাত ভাইয়ের কাছ থেকে অপিনিয়ন নেন। জি জি, ধন্যবাদ। একদম স্ট্রেইট কমেন্ট। ধন্যবাদ আপনাকে।